গল্পের শুরুতে আমরা একটি লোককে দেখি যে মাহিসা নামের একজন রিপোর্টারকে তার সঙ্গী করে ইন্দোনেশিয়ার একটা জঙ্গলে নিয়ে আসে। কারণ লোকটির মতে প্রতি রাতে এখান থেকে কিছু অদ্ভুত গোঙানির শব্দ এবং মেইলি আর্তনাদ শোনা যায়। তার সাথে জঙ্গলের এক প্রান্তে এসে লোকটি থেমে যায়। লোকটি বলে এই সেই জায়গা যেখান থেকে প্রতি রাতে আওয়াজ ভেসে আসে। মাহিসা তার ইকুইপমেন্টস বের করে এই জায়গার ইনভেস্টিগেশন করতে থাকে। আর তখনই জঙ্গলের ভেতর থেকে একটা মেয়ের আর্তনাদ ভেসে আসতে লোকটি ভয় তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। মাহিসা কোনো রকমের সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ওই আওয়াজের দিকে এগোতে থাকে। আর তখনই সামনে একটা মেয়েকে অদ্ভুতভাবে গায়ে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে আওয়াজ এই মেয়েটিই করছিল। মেয়েটির কান্নার আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকলে ক্যামেরা বের করে মাহিসা মেয়েটির ফটো নিতে শুরু করে। আর তখনই কয়েকটি লোক এসে মেয়েটিকে তুলে নিয়ে যায়। মাহিসার কৌতূহল বেড়ে গেলে সে চুপিসারে তাদের অনুসরণ করে জঙ্গলের মাঝে একটা জায়গায় পৌঁছয় যেখানে খুব ছোট ছোট কয়েকটি কুঁড়ে ঘর ছাড়া কিছুই সেখানে ছিল না। সে দেরি না করে এর প্রত্যেকটি ছবি নিতে শুরু করে। আর তখনই সেই চেনা মেয়েটির গলার আওয়াজ আবার ভেসে আসলে মাহিসা আওয়াজ লক্ষ্য করে একটি কুঁড়ে ঘরে প্রবেশ করলে দেখে সেখানে আরও কয়েকটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। আর এক পলকে দেখলে মনে হয় তাদেরকে ঘিরে কোনো স্যাটানিক রিচুয়ালস চলছে। মাইশাকে দেখা মাত্রই উপস্থিত লোকেরা তাকে ধরার জন্য গেলে সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে গাড়ির কাছে এসে পৌঁছলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এবার ঘটনা 4 বছর পরের। মাহিসা একটা হসপিটালের ব্যাপারে রিপোর্টিং করতে গেছিল। এবার সেখানে একজন লোক এসে তাকে বলে তোমার জন্য কিছু কাজ আছে, আমার সাথে এসো। সে তার সাথে ভিতরে গেলে আশাকে দেখতে পায়। আশা একজন বেশ স্বনামধন্য অ্যাক্ট্রেস। তার বিগত সময়ের কিছু কাজ দর্শকদের নজর কেড়েছে, কিন্তু হসপিটালে আসার কারণ তার অন্য। কেননা রিসেন্টলি তার বন্ধু সিনথিয়া হঠাৎ মারা গেছে এবং তার ব্যাপারে জানতেই হসপিটালে আসা। মাহিসা দেখে সে প্রচণ্ড দুঃখের মধ্যে রয়েছে। কাজ মিটিয়ে বাড়ি ফেরার সময় আশা গাড়িতে উঠলে দেখে তার পার্সটিকে সে হারিয়ে ফেলেছে। এটা ভেবে সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ছিল। আর তখনই মাহিসা সেটা ফেরত দিতে আসলে আশা তাকে খুশি হয় তার কাজের জন্য কিছু টাকা দিতে গেলে সে এটা নিতে রিফিউজ করে দেয়। আশা বর্তমানে শহরের একজন নামকরা বিজনেসম্যান কেভিনের সাথে ডেট করছে। তারা যখন একসাথে গল্প করছিল তখন সে কেভিনকে জানায় সিনথিয়া মৃত্যুর আগে তাকে বলেছিল সে কোনো কারণে হ্যালিউসিনেট করছে, যেন মনে হতো কোনো এক ছায়া সর্বদা তার পিছনে রয়েছে। কিন্তু এসব শুনে কেভিন বলে আমার এই ব্যাপার নিয়ে একদম ভাবার সময় নেই, কারণ এগুলো ছাড়াও অনেক দরকারি কাজ আমার আছে, তাই প্লিজ এই ব্যাপারটা নিয়ে আমার সামনে আর কথা বলো না। এই বলে সে চলে যায়। কিন্তু সিনথিয়ার এই ব্যাপারটা আশাকে বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছিল। তো এবার কেভিন চলে যাবার পর সে ঘরের ভেতর থেকে কারোর আওয়াজ শুনতে পায়, যেন কোনো এক মেয়ের অট্টহাসি তার কান ঝালাপালা করে দিচ্ছে। আশা দ্রুত নিজের রুমে গিয়ে কিছু ওষুধ খায়, কিন্তু এই আওয়াজ যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল। সে ভয়ে খাটের তলায় ঢুকে পড়লে হঠাৎ দেখে তার সামনে দিয়ে হাওয়াতে একটি মেয়ের পা ভেসে চলেছে। এই ভয়াবহ দৃশ্য দেখার পর চোখ বন্ধ করে নিলে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। আশা তখনও ভয় কাঁপছিল। সে বিছানার তলা থেকে বেরিয়ে এসে খাটে যাওয়ার আগে অজ্ঞান হয়ে সোফায় পড়ে যায়। পরবর্তী সিনে আমরা তাকে হসপিটালে শুয়ে থাকতে দেখি। পাশে বসেছিল তার মা। আশার জ্ঞান ফিরে আসতেই আগের দিন রাতের কথা ভেবে সে ভয় চিৎকার করতে থাকে। আর কোনো রকমে মা তাকে শান্ত করে। তার মা আশ্বাস দেয় কিছু হয়নি, সব ঠিক আছে। সময়ের সাথে কিছুটা স্বাভাবিক হলে আশা কেভিনকে ফোন করে আসতে বলে দেখা করার জন্য। কিন্তু সে জানিয়ে দেয় এই মুহূর্তে তার যাওয়া সম্ভব নয়, কারণ অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে। ভালোবাসার মানুষের থেকে এইরূপ রিপ্লাই পাওয়ার পর সে খুব দুঃখ পায়। সুস্থ হয়ে ওঠার পর বাড়ি ফিরলে একদিন মাহিসা তার সাথে দেখা করতে আসে। সে খুব কৌতূহল ছিল এটা জানার জন্য সে আশার জীবনে কি ঘটছে, কারণ তার ক্লোজ ফ্রেন্ড সিনথিয়া মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তাকেও যেহেতু হসপিটালাইজড হতে হয়েছে, তাই জন্যই খবরটা বাজারে আগুনের মতন ছড়িয়ে গেছে। আশা তাকে ডিনারের জন্য দেখা করতে বলে জানায় যে তখনই এই পুরো ব্যাপারটা নিয়ে সে তার সাথে কথা বলবে। রাতে সময় মতো মাহিসা ডিনার করতে এলে আশা জানায় তার অ্যাপার্টমেন্ট নাকি হন্টেড। এমনকি সিনথিয়া মৃত্যুর আগে নিজের বাড়িতেও কারোর অদ্ভুত উপস্থিতি অনুভব করত। হয়তো তার মৃত্যুর পেছনে সুপার ন্যাচারাল কিছু জিনিসের হাত রয়েছে, আর এই একই জিনিস তার সাথেও ঘটছে। হয়তো এবার সে মারা যাবে। মাহিসার এই ব্যাপারটা শুনে ইন্টারেস্টিং লাগলে সে তাকে প্রস্তাব দেয় তার অ্যাপার্টমেন্টে গিয়ে ইনভেস্টিগেশন করার। আশা এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং নিজের রুমসহ পুরো হলওয়ে ঘুরিয়ে দেখায়। মাহিসা আশাকে বলে নিজের রুমে ঘুমোতে, এবং সেই সময় সে তার বিছানার সামনে একটা ক্যামেরা লাগিয়ে দেবে, যাতে তার সাথে যদি কিছু অদ্ভুত ঘটনা ঘটে তাহলে সেটা ক্যাপচার হয়ে যাবে। আশা তার কথায় রাজি হলে মাহিসা ক্যামেরা লাগিয়ে পাশের সোফায় বসে বিশ্রাম করতে থাকে। মাঝরাতে চোখ লেগে গেলে হঠাৎ মাহিসা নিচের হল থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দ্রুত নিচে নেমে এটাকে চেক করতে গেলে দেখে দেওয়াল থেকে একটা শোপিস নিচে পড়ে গেছে। মাহিসা সেটাকে দেওয়ালে টাঙিয়ে ফিরতেই পাশের জানলা হঠাৎ খুলে যায়।
মাহিসা জানলা বন্ধ করতে টেবিলে রাখা একটা জার পড়ে যায়। তার মনে হয় হাওয়া যেন তার সাথে ছেলে খেলা করছে। সে জারটাকে তুলতে গেলে সেটা অদ্ভুতভাবে তার থেকে দূরে সরতে থাকে। এবার ব্যাপারটা সন্দেহজনক লাগলে অনুভব করে তার পিছন থেকে কেউ যেন চলে গেল। তৎক্ষণাৎ পিছনে ঘুরলে লক্ষ্য করে আশা দরজায় নিজের মাথা ঠুকছে। হয়তো সে স্লিপ অফ করছিল। মাহিসা তাকে ধরে বেডরুমে নিয়ে যেতে গেলে হঠাৎ আশার রুম থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখলে অবাক হয়ে যায়, কারণ বিছানার উপর আশা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বসেছিল। এটা দেখে মাহিসার মাথায় বিদ্যুতের গতিতে একটা প্রশ্ন খেলে যায়, যদি আশা এখানে থাকে তাহলে নিচে কে? ভয়ে ভয়ে কোনো রকমের সিঁড়ির নিচে নামলে দেখে আশা এখানে তখনও দাঁড়িয়ে আছে। একই জায়গায় দুজন আসা কিভাবে সম্ভব? এবার মাহিসা বেডরুমের দিকে তাকিয়ে আবার সিঁড়ির দিকে তাকাতেই দেখে সেখানে আশা নেই, অর্থাৎ সেটা কারোর আত্মা ছিল। এই ঘটনার পর মাহিসার দৃঢ় বিশ্বাস হয় এই অ্যাপার্টমেন্ট সত্যিকারের হন্টেড। পরের দিন সকালে মাহিসা ক্যামেরার ফুটেজ চেক করতে বসলে দেখে আগের দিন রাতে আশা বিছানা থেকে উঠে হাওয়ায় ভাসছিল। এটা দেখা মাত্রই সে বুঝে যায় আশা পজেসড। এরপর মাহিসা আশাকে একজন মৌলবীর কাছে নিয়ে যায়। তিনি তাকে দেখা মাত্র চমকে যান। তার মতে আশা একজন নয়, বরং অনেক জিনের দ্বারা পজেসড হয়েছে। তারা যথেষ্ট শক্তিশালী এবং খুব সহজে আশাকে ছাড়বে বলে মনে হয় না। তিনি আরও বলেন আশার ব্যাপারটা অতটা সিম্পল নয়, কারণ কেউ একজন তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে অনেকগুলো জিনের দ্বারা সে পজেসড হয়েছে। এরা আশাকে তখনই ছাড়বে যখন তার আত্মা তারা সঙ্গে করে নিয়ে যাবে। মাইশা এইসব কথা শুনে কোনো থই খুঁজে পাচ্ছিল না। এবার আশার উপর কিছু রিচুয়ালস করলে সে পজেস স্টেটে চলে আসে এবং দোয়া করার পর তার ভিতর থেকে জিনকে বের করার চেষ্টা করলে আশা নর্মাল হয়ে যায় এবং তারা ভাবতে থাকে হয়তো জিন তাকে ছেড়ে দিয়েছে। অগত্যা তারা বাড়ি ফিরে যায়। সেই রাতে মাহিসা আশার জন্য একটা গিফট পাঠায়, আর তখনই কেভিন তার বাড়িতে আসে এবং সেও তার জন্য একটা গিফট এনেছিল। এটা দেখতেই তার মাহিসার কথা মনে পড়ে যায়। সে বলেছিল এই জিন অন্যান্য মানুষদের নিজের দিকে আকর্ষিত করে, ফলে পজেসড ব্যক্তির উপরেও এর প্রভাব পড়ে। এটা মনে করতেই আশা কেভিনকে জিজ্ঞেস করে, তুমি আমার প্রেমে কিভাবে পড়েছিলে? কেভিন প্রত্যুত্তরে বলে, আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। এই উত্তর শুনে আশা চুপ করে যায়। পরের দিন সে মাহিসাকে কল করে তার সাথে বাড়িতে দেখা করতে বলে। সন্ধ্যায় মাহিসা তার সাথে দেখা করে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? সে বলে কেভিন, এবং সে পেশায় একজন বিজনেসম্যান। এটা শুনে মাহিসার একটু খটকা লাগে। সে বলে, কেভিন তো বিবাহিত, তাহলে সে কিভাবে তোমার প্রেমে পড়ল? আর তুমিই বা তাকে মেনে নিলে কি করে? সে এটা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়লে প্রশ্নটাকে এড়িয়ে যায়। বাড়ি ফেরার সময় আশা তাকে সি অফ করতে গেলে তার যাওয়া মাত্রই মাহিসাকে কয়েকজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। লোকগুলো তাকে কেভিনের কাছে নিয়ে আসে। কেভিন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে কেন দেখা করো? প্রত্যুত্তরে মাহিসা বলে, আমি শুধুমাত্র তার সাহায্য করছি, আর কিছুই নয়। কিন্তু কেভিন সন্দেহর বশে তাকে মেরে বলে, ওর থেকে দূরে থাক। পরের দিন মাহিসা প্রেস কনফারেন্সে যায়, যেখানে আশা এবং তার বন্ধু তাদের আপকামিং মুভির ইন্টারভিউ দিচ্ছিল। কনফারেন্স চলাকালীন আশা রিপোর্টারের ভিড়ের মধ্যে একটা ডিমনিক ফিগারকে দেখতে পায়। সে একভাবে আশাকে দেখছিল। এটা দেখা মাত্রই আশা ভয়ে অজ্ঞান হয়ে যায়। কনফারেন্স থেকে মাহিসা তাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে আসে। মাহিসা তার বন্ধুকে জিজ্ঞেস করে আশার সাথে এসব কেন হচ্ছে। এবার এইখানে রিভিল হয় মুভির আসল রহস্য। সে বলে, কিছু বছর আগে তারা তিনজন মেয়ে এই শহরে আসে অভিনেত্রী হওয়ার জন্য, কিন্তু তারা যেখান থেকে এসেছিল সেখানকার লোকেরা তাদের সাথে কিছু একটা করেছিল যাতে তারা এখানে এসে বড়লোকদের রূপের জালে ফাঁসিয়ে টাকা পয়সা আদায় করতে পারে। মাহিসা জিজ্ঞেস করে, এটা কি কোনো ব্ল্যাক ম্যাজিক? সে বলে, অবশ্যই, এটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু হতেই পারে না। এটা তাদের উপর করা হয়েছিল যাতে খুব কম সময়ের মধ্যে তারা পয়সা অর্জন করতে পারে। কিন্তু মাহিসা এইসব কথায় বিশ্বাস না করে হাসতে থাকে। আর তখনই আশার জ্ঞান ফিরলে সে বলে, যখন থেকে ঠিক করেছি আমি কেভিনের টাকা না উড়িয়ে নর্মাল লাইফ লিড করব, তখন থেকেই এইসব জিনিস আমার সাথে হতে শুরু করেছে। সেই রাতে আশা আয়নাতে নিজের ডপলগ্যাঙ্গারকে দেখে, যে তার থেকে সম্পূর্ণ আলাদা রিয়াক্ট করছিল। অন্যদিকে মাহিসা নিজের বাড়িতে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। সেটা চেক করলে অনুভব করে এই আওয়াজ বাইরে থেকে আসছে। এবার এটা ভালোভাবে শোনার জন্য কান পাতলে দরজার উপাস থেকে কারোর ভয়ানক আওয়াজ শুনতে পেলে তার বুক কেঁপে ওঠে। এবার সাহস করে মাহিসা দরজা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সেখানে আশা তার দিকে তাকিয়ে রহস্যজনকভাবে হাসছিল। সে কোনো কথা না বলে সোজা ঘরের ভেতর ঢুকে সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে। মাহিসা তাকে নিচে নামতে বললে হঠাৎ দেখে আশা সিঁড়ির রেলিংয়ে দাঁড়িয়ে ঝাঁপ মারতে যাচ্ছে। সে তাকে বহুবার নামতে বললে আশা হঠাৎ ঝাঁপ মেরে দেয়, কিন্তু নিচে পড়ার আগেই মাহিসা তাকে ধরে ফেলে। আশা এবার ভয়ানক চিৎকার করে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে মাহিসা তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যায়। মাহিসা লক্ষ্য করে তাদের বাড়িতে বেশ কিছু লোক অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়েছে। তখন একটি মেয়ে মাহিসার জন্য দুটো ড্রিঙ্ক নিয়ে আসে, যার মধ্যে একটি সাদা ও অপরটি কালো। তার ব্যাপারটা অদ্ভুত লাগলে সে কালো ড্রিঙ্কটা খাওয়ার ভান করে জামায় ফেলে ড্রেস চেঞ্জ করতে বাইরে চলে যায়। এবার ঘরে ঢুকতে গেলেই তখনই আশা চিৎকার শুনতে পায়, কিন্তু এবার সে ঘরে না ঢুকে খুব সন্তর্পণে জানলার ফাঁক দিয়ে দেখে পাশের রুমে কিছু রিচুয়ালস করা হচ্ছে, যেখানে উপস্থিত একটি লোককে আশার মা জিজ্ঞেস করছে জিনেরা কখন আশাকে ছাড়বে।
লোকটি প্রত্যুত্তরে বলে জিনেরা তাকে ছাড়বে না, কারণ আশা তার নিজের লাইফ চেঞ্জ করে নর্মাল লাইফ লিড করতে চায়। মহিষা এটা দেখা মাত্রই বুঝে যায় এই সবের মধ্যে আশার মা জড়িত আছে, তাই সে কাউকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে আশা তাকে ডাকতে থাকে। অগত্যা সে ভেতরে গেলে আশার মা মহিষাকে বলে, আমার মেয়ের খেয়াল রেখো। এবার তারা দুজন বাড়ি ফিরলে মহিষা আশাকে তার বন্ধুর অ্যাপার্টমেন্টে রেখে দিয়ে আসে। এখানে আমরা লক্ষ্য করি তার বন্ধু আশাকে ওই সেম ড্রিঙ্ক খেতে অফার করছে যেটা আশার বাড়িতে করা হয়েছিল। মহিষা পরের দিন একজন মৌলবীর কাছে গিয়ে পুরো ঘটনাটা জানায়। সব শুনে তিনি বলেন, আল্লাহর থেকে বড় ও শক্তিশালী কেউ নেই। তুমি এবং তোমার বন্ধু দুজনে নামাজ পড়ো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর যদি তুমি চাও তাহলে নিজেও এক্সরসিজম পারফর্ম করতে পারো। এটা শুনতে মহিষা বলে, আমি তো কোনো হুজুর বা মৌলবী নই, তাহলে আমি এটা কিভাবে করব? তখন তিনি বলেন, সর্বদা মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন, তুমি ওনাকে স্মরণ করবে, তিনি অবশ্যই তোমার সাহায্য করবেন। এরপর মহিষা আশার সাথে দেখা করে জিজ্ঞেস করে, তুমি কি নর্মাল লাইফে ফিরে যেতে চাও? প্রত্যুত্তরে সে বলে, হ্যাঁ অবশ্যই। সে জিজ্ঞেস করে, লাস্ট টাইম তুমি নামাজ কবে পড়েছ? আশা জানায়, বেশ কয়েক বছর হয়ে গেছে আমি নামাজ পড়িইনি। এটা শুনতে মহিষা বলে, এখন আল্লাহকে স্মরণ ও নামাজ একমাত্র পথ নিজেকে বাঁচানোর। এটা শুনে আশা নামাজের আগে অজু করতে যায়, কিন্তু সেটা করতে যেতেই তার হাত ও মুখ অদ্ভুতভাবে জলের গরম ছ্যাঁকায় জ্বলতে থাকে। অর্থাৎ জিন কিছুতেই তাকে নামাজ পড়তে দিতে চাইছিল না, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে সে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করে। এবার তারা দুজনে নামাজ পড়তে শুরু করে, কিন্তু জিন তার বডিকে পজেস্ট করে নেয় যাতে সে নামাজ পড়তে না পারে। জিন তাকে ঘরের এদিক সেদিক ছুঁড়ে ফেলতে থাকে, আর তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। আশার জীব ধীরে ধীরে তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে এবং সেটা বুক অবধি নেমে যায়। মহিষা এটা দেখা মাত্রই প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই আশা দেওয়াল ধরে উপরে উঠে সিঁড়ি বরাবর খুব অদ্ভুতভাবে তার দিকে নেমে আসতে থাকে। আশা তার পায়ের কাছে এসেই অজ্ঞান হয়ে যায়। এবার মহিষা তাকে নিয়ে একটা পরিত্যক্ত হসপিটালে যায় এক্সরসিজম পারফর্ম করার জন্য। অন্যদিকে তার মাকে দেখি একটা রিচুয়ালস করতে, আর এদিকে মহিষা লক্ষ্য করে কোনো এক কালো অমানসিক হাত ধীরে ধীরে আশার হাত স্পর্শ করতে এগিয়ে আসছে। আর পরক্ষণে আশা উঠে প্রচণ্ড জোরে চিৎকার করতে শুরু করলে মহিষা কোনো রকমে ধরে তাকে শান্ত করে ঘুম পাড়ায়। মাঝরাতে মহিষার ঘুম ভাঙলে লক্ষ্য করে আশা ঠিক তার পায়ের সামনে নামাজ পড়ার মতো করে বসে রয়েছে। সেটা দেখা মাত্রই বিছানার দিকে লক্ষ্য করলে দেখে আশা তার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসছে। এদিকে বেশ কয়েকদিন আশার খবর না পেলে কেভিন তার বাড়িতে যায় তাকে খুঁজতে, কিন্তু সেখানে তাকে না পেয়ে তার ফোনে কল করে। ওদিকে মহিষা তাকে বিছানার সাথে বেঁধে রেখেছিল যাতে সে নিজের ক্ষতি করতে না পারে। এবার সে কেভিনের ফোন রিসিভ করে জানায় আশা জিনের দ্বারা পজেসড এবং সে এক্সরসিজম পারফর্ম করতে চলেছে। এই বলে সে ফোন কেটে দেয়। এবার মহিষা তার সামনে বসে কোরআন শরীফ পড়তে শুরু করলে আশা তাকে ভয় দেখিয়ে ব্যঙ্গ করে হাসতে থাকে। তার ভেতরে থাকা জিন মহিষাকে বলে এই পৃথিবীতে তার থেকে শক্তিশালী কেউ নেই। আর এটা বলতেই আশা অজ্ঞান হয়ে যায় এবং আমরা লক্ষ্য করি এই অবস্থায় আশা ভীষণ কষ্ট পাচ্ছিল। সে নিজেকে একটা পরিত্যক্ত জায়গার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে যেখানে তাকে ঘিরে ছিল একাধিক জিন। রাতে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে মহিষা ফিরলে দেখে আশা নিজেকে দড়ি থেকে মুক্ত করে নিয়েছে, আর তখনই সে তার উপর অ্যাটাক করলে মহিষা আহত হয়। এবার সে দেওয়ালে চড়ে তার দিকে হেসে ধীরে ধীরে এগোতে থাকে। এটা দেখে মহিষা ভীষণ ভয় পেয়ে প্রার্থনা করতে শুরু করে এবং যার ফলে আশা দেওয়াল থেকে নিচে পড়ে কষ্ট পেতে থাকে। বেশ কিছুক্ষণ প্রার্থনা শোনার পর আশা স্বাভাবিক হয়ে যায় এবং মহিষা তাকে বিছানায় শুয়ে হাত পা বেঁধে দেয়। অন্যথা কোনো পথ না পেলে মহিষা কোরআন শরীফ পড়তে শুরু করে, কিন্তু তখনই পুলিশ সহ কেভিন ও আশার মা ঘটনাস্থলে চলে আসে। কেভিন তার অবস্থা দেখে তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মহিষা পুলিশের সাথে যাওয়ার সময় লক্ষ্য করে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে যাকে সে 4 বছর আগে ওই জঙ্গলে দেখেছিল। পরের দিন মহিষা বেল পেয়ে গেলে সময় নষ্ট না করে সোজা সন্ধ্যায় দুচোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক যোজনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব বসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। সন্ধ্যায় চোখ সাগরে বুকের পাজরে
ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত মেলায়। কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আরো সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার। আমাদের ভুলগুলো সংশোধন করব এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন আর যা শিখবেন তা নিজের জীবন এবং পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আরো সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার। আমাদের ভুলগুলো সংশোধন করব এবং সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন আর যা শিখবেন তা নিজের জীবন এবং পারিবারিক জীবনে বাস্তবায়ন করবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। এই সন্ধ্যায় চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায় সেই ভীষণ শীতল